এক মাস অতিক্রম হয়ে গেছে। শীত পড়েছে, বসন্তের আগমন হয়েছে। গাছগুলো নতুন করে সেজে উঠেছে। বাহারি রকম ফুলের রঙিন হয়ে উঠেছে চারদিক। কিন্তু বসন্ত ছুতে যেতে পারে না রায়ের কোমল হৃদয়কে। দিন যত যেতে লাগলোই ততই সে চুপ হয়ে থাকলো। প্রয়োজন ছাড়া কথা বলা বন্ধ করলো। হুটহাট রান্নাঘরে যে খাবার হাত দেওয়ার বন্ধ করলো। নিজের সুন্দর হাতে মেহেদি দেওয়া বন্ধ করে বাবার গলা জড়িয়ে বায়না করা বন্ধ করে দিল। রায়ের জীবন থেকে বসন্ত যেন হারিয়ে গেছে। সারাদিন একা একা কি যেন ভেবেই যায় সে। কারো সাথে কথা বলে না, এক ধ্যানে তাকিয়ে থাকে। মাঝে মাঝে তার চোখের কোণে পানি জমে, কিন্তু তা স্থায়ী হয় না। রায়ের পরিবারের সবাই রায়কে দেখে, কিন্তু কিছু করার উপায় খুঁজে পায় না। সেই ঘটনার ৩ জন আসামি ধরা পড়েছে। রাঙামাটি থেকে পুলিশ অ্যারেস্ট করেছে তাদের। পত্রিকার ছবি ছাপানো হওয়ার কারণে সহজেই ধরা গেছে তাদের। কেস কোর্টে উঠেছে। আগামীকাল কোর্টে যেতে হবে রায়কে। ধর্ষণ ও হত্যা মামলা হয়েছে আসামিদের বিরুদ্ধে। ওসি মহিনুদ্দিনের খুনের সকল প্রমাণ বাকি ৩ জনের বিরুদ্ধে। তাই চেয়ারম্যানের ভাইসহ বাকি ২ জনই ফাঁসি হওয়ার সম্ভাবনা বেশি। রায় নিজের ঘরে জানালার পাশে বসে আছে চুপ করে। এখন আর ঘর থেকে বের হয় না। তাকে দেখলে মানুষ এখন আস্তে আস্তে কানাঘুষা করে, যা রায়ের চোখে এড়িয়ে যায় না। সব কিছু দেখেও না দেখার ভান করে সে। রায়ের আকাশ পাতাল চিন্তার মাঝেই কেউ একজন বলে উঠল, কেমন আছেন অপরিচিতা? হঠাৎ খুব পরিচিত কণ্ঠস্বর শুনতে পিছনে ঘুরে তাকায় রায়। মুহূর্তে থমকে যায় সে। চোখের কোণে চিকচিক করে ওঠে অশ্রুকণা। উপস্থিত পুরুষ অববর্তটি দেখে বুকের ভিতরে একটা কথাই বারবার বলতে থাকে, এত দেরি করে কেন এলেন মাঝি? আমি যে আপনার পথিক বসেছিলাম। কিন্তু মনের কথা মুখ ফুটে বলা হয় না রায়ের, কেননা সে কথা বলার যোগ্য এখন আর সে রাখে না। রায় তার পরাণ মাঝিকে দেখতে থাকে নয়ন ভরে। মানুষটা শুকিয়ে গেছে, তাই মাঝি সাহেবের মাথার রুক্ষ চুল বেশ বড় হয়েছে। বাম ভুরুয়ের পাশে বড় একটা কাটার দাগ। ঘা শুকিয়ে গেছে, কিন্তু দাগটা রয়ে আছে। ভালো করে লক্ষ্য করতে খেয়াল করল আব্বার লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়ে আছে। ডান পায়ে তার সাদা কাপড়ের ব্যান্ডেজ করা। রায় আর আব্বার দুজনই চুপ। কেউ কোনো কথা বলছে না। একজন দেখছে তার অপরিচিতাকে, আরেকজন দেখছে তার পরাণ মাঝিকে। দুজন চোখেই পানি, কিন্তু কারো মুখে কথা নেই। আব্বার চেয়ে রয় তার অপরিচিতার পানে। সে দেখতে পায় তার একান্ত অপরিচিতা হাতে এখনও আর লাল টকটকে মেহেদি নেই, যেই মেহেদি রাঙা হাতে তাকে প্রথম পাগল করেছিল। সেই হাত আজ মেহেদি শূন্য। তাই অপরিচিতার চোখে নেই সেই গাঢ় কাজল, তার অপরিচিতার ঠোঁটে নেই সেই পুরনো দুষ্ট হাসি। সব কিছু কেমন যেন বিলীন হয়ে গেছে। আচ্ছা, তার অপরিচিতা কি হবে মরে গেছে? আব্বারের খুব ইচ্ছে করে মেয়েটাকে শক্ত করে বুকের ভেতর জড়িয়ে ধরতে, খুব ইচ্ছে করে তার চোখের পানি মুছে দিতে, কিন্তু আব্বার সে সাধ্য সাধন করতে পারে না। নিজের ইচ্ছেকে কবর দিয়ে স্বাভাবিক কণ্ঠে আবার জিজ্ঞেস করে, কেমন আছেন আপনি অপরিচিতা? পুনরায় একই প্রশ্ন শুনে রায় মুচকি হাসে। আব্বারের প্রশ্নের জবাব না দিয়ে রায় বলল, এতদিন কোথায় ছিলেন মাঝি? আমি গ্রামে আসার পর কত লোক তামাশা শুরু করেছে। দল বেঁধে মানুষ আমায় দেখতে এসেছে। আমায় নিয়ে এখনও মানুষের কথা শেষ নেই। এতদিন পর আপনি কেন আমায় দেখতে এলেন? আকবর তার অপরিচিতার চোখে চোখ রেখে বলল, আপনারে যখন কাদের কাকা বাড়িতে লইয়া আইছে, তখন আমি হাসপাতালে ভর্তি আসিলাম, তাই আইতে পারি নাই। 2 দিন হয় হাঁটতে পারি একা একা। আমগো বাড়ি থাইকা 2 ঘন্টা লাগছে আমার আপনাগো বাড়ি আইতে। বিশ্বাস করেন, আপনারে একটা নজর দেখার লাইগা আইছি, আর কিচ্ছু না। হঠাৎ করে রায় বড্ড অভিমানী হয়ে উঠল। তার অভিযোগ ভরা কণ্ঠে বলে উঠল, কি দেখতে আইছেন আমারে? দেখতে আইছেন নাকি আমার অবস্থা দেখতে আইছেন? আকবরের চোখ পানিতে টলমল করে উঠল। নিজেকে শক্ত করে আকবর মাথা নিচু করে বলল, আমারে কি ক্ষমা করা যায় অপরিচিতা? আমি জানি
আমার দ্বারা আপনি অনেক কষ্ট পাইছেন, সেই কষ্টগুলা ফিরাইয়া নেওয়ার সম্ভব না। আমারে কি একটা সুযোগ দেওয়া যায়? আমি জানি আমার কোনো যোগ্যতা নাই আপনার কাছে আপনার চাওয়ার, তাও একটা সুযোগ কি দেওয়া যায়? রায় আকবরের দিকে তাকিয়ে আছে। হাত বাড়িয়ে আকবরের চোখে পানি মুছে দেয়। তারপর আকবরের বাম গালে হাত বুলিয়ে রায় বলল, কে বলেছে আপনার যোগ্যতা নেই? আপনার যোগ্যতা হচ্ছে আপনার ভালোবাসা, যা অন্য কারণে। কিন্তু যোগ্যতা থাকলেই সব কিছু হাসিল করা যায় না। আপনার প্রতি আমার কোনো রাগ নেই মাঝি, নেই কোনো অভিযোগ, কিন্তু আপনার প্রতি আমার এক আকাশ ভালোবাসা আফসোস হয়ে থাকে, যাবে আজীবন। আমার কেন যেন মনে হয় ওই রাতে আপনি আমাকে অস্বীকার করে ভালোই করেছেন, না হলে আমার মতো একটা মিথ্যে নিয়ে আপনি থেকে যেতেন মৃত্যু পর্যন্ত। আপনি হয়তো জানেন না আমার বিয়ের কথা হচ্ছে, কেস শেষ হওয়ার পরই বিয়ে হয়ে যাবে। আমি ধর্ষিতা বলে কথা, এখন পরের বাড়ি বিদায় হলে সবাই বাঁচবে। ছেলেকে শুধু কিছু টাকা খুশি হয়ে দিতে হবে। ছেলে কিন্তু বেশ ভালো, সদর বাজারে দোকান আছে তার, শুধু আগে 2টা বিয়ে করেছিল, এই শুধু সমস্যা, তাছাড়া সব ঠিক আছে। আমার জন্য ভালো সম্বন্ধ। কিন্তু রায় কিছু সময়ের জন্য থামে, তারপর আকবরের গালে আবারও হাত রেখে বলে, আপনি খুব ভালো থাকবেন আকবর, একদিন অনেক বড় হবেন। আমি না হয় দূর থেকে আপনার না হওয়ার প্রিয় মানুষ হয়ে থাকলাম, সন্তান হিসাবে আমার তো কিছু দায়িত্ব আছে। আমার বাবা নানা রকম কথা শুনছে লোকে বলছে আমি নাকি পুরুষের ছোঁয়া পেয়েছি, তাই এখন নাকি আমি আর নিজের চাহিদা ধরে রাখতে পারবো না। আমি নাকি এখন সুযোগ পেলেই যার তার সাথে থাকবো, তাই বাবা আমাকে বিয়ে দিতে রাজি হয়ে গেল। সমাজ যে কতটা ভয়ঙ্কর তা এখন আমি বুঝতে পারছি। এই সমাজে বাস করা লোকগুলো যে কতটা বহুরূপী তা বুঝতে পারছি। তাই তো ধর্ষণ হতে না হতেই বিয়ের পালা শুরু। ছেলের আগে বিয়ে থাকুক তাতে কি আসে যায়, মেয়ে তো ধর্ষিতা, তাই না? ফিরে যান আকবর, আমাদের চলার পথ এইটুকুই ছিল। আপনার সামনে পরীক্ষা, আর মাত্র 2 দিন বাকি আছে। আপনার জীবনে চলার পথ এখন অনেকটা বাকি, তাই ফিরে যান। জানালায় শুভ্র রঙের পর্দা কিছুটা সরিয়ে কাচারি ঘরের দিকে দৃষ্টি নিক্ষেপ করে রায়। কাচারি ঘরের ভিতর তার বাবা, দাদা আর একান্ত আপন মানুষটা বসে আছে। তাদের বাক্যলাপ কিছুই শুনতে পাচ্ছে না সে। কিছু দূর থেকে নিজের বাবার চোখে পানি মুছতে দেখে অনেক কিছু আন্দাজ করতে পারছে। হয়তো তার একান্ত না হওয়া মানুষটার কাছে ক্ষমা চেয়ে চলছে তার বাবা, কিন্তু ক্ষমা চাইলে কি সব সমাধান করা যায়? একটা নিরপরাধ মানুষের বিনা দোষে দিনের পর দিন কারাগারের ভিতর অসহ্য যন্ত্রণা ভোগ করেছে, সেই বিনা দোষে শাস্তি পাওয়া মানুষটার কাছে ক্ষমা চাওয়া যে অর্থহীন। কিন্তু দেখো, এত কিছুর পরও বেহায়া মানুষটা তাদের দুয়ারই ছুটে এসেছে। যার অপহরণের দায়ে মানুষের হাতে বোকা লোকটা মার খেয়েছে, তাকে আবার ভালোবাসার কথা জানিয়ে গেছে সংকোচনহীন বার্তায়। বুকের কাছে থাকা ওড়নাটা অংশটা রায় শক্ত করে চেপে ধরে। মুহূর্তে চোখ দুটো ভিজে যায় না নোনা জলে। না, রায় ভুল মানুষকে ভালোবাসেনি, সোনার চাইতো খাঁটি একটা মানুষকে বুক পিঞ্জিরায় জায়গা দিয়েছে সে। কিন্তু মনে কোনো জায়গা দেওয়া মানুষটাকে যে চাইলেও আর পাওয়া যাবে না। তার অজান্তেই এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে রায়ের চোখ থেকে। অস্বাভাবিকভাবে কেঁপে ওঠে ঠোঁট দুটো। হঠাৎ কাঁধে কারো হাতের স্পর্শ পেতে রায় চমকে ওঠে। পিছনে তাকিয়ে দেখে ওর মা দাঁড়িয়ে আছে। রায়ের মা বড্ড যত্ন করে মেয়ের চোখের পানি মুছে দেয়, তারপর মেয়ের গালে হাত রেখে বলে, কপাল পোড়া অভাগী, কান্দস কেন খালি? কইলেই তো হয় মাঝিতে তোর ভালো লাগে, মন প্রাণ দিয়া বইসা থাকলে হইব, সেও তো তোরে চায়, তা হইলে ফিরাইয়া দিলি কেন? মায়ের মুখে এমন কথা শুনে অবাক হয় রায়। তবে কি তার মা সবটা জেনে গেছে? কেননা তার মায়ের এসব জানার কথা না। মেয়েকে বুকে জড়িয়ে ধরে রায়ের মা বলল, খুব বড় হইয়া গেলি নাকি? এখন চোখ ফাঁকি দেওয়া শিখে গেছস? তোর কি মনে হয় আমি কিছু জানি না? লুকাইয়া খাউন নিয়া যাস, গায়ের চাদর ওই মাঝিরে দিয়া দেস,
ওষুধ কিনা টাকা দেয়, সব চোখ ফাঁকি দিয়া মাঝির লগে দেহা করতে যাস মাঝরাইতে। তোর কি মনে হয় আমি কিছু দেখি না? শোন, আমি পড়ালেখা হয়তো করি নাই, কিন্তু চোখ দেখা মনের পড়া ক্ষমতা রাখছি। নিজের মাকে শক্ত করে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে উঠে রায়কে জড়িয়ে ধরে ওর মা আবারও বলল, ওই পোলাডার লগে আমরা অনেক অন্যায় করছি। ফ্রেস্তার মতো পোলাডারে আমগো লাইগা মানুষ মারছে। পোলাডা আইয়া তোর কথা জিগাইছে, আমি ওরে তোর লগে কথা কইতে ঘরে পাঠাইছি। কিছুটা থামলো রায়ের মা, তারপর মেয়ের মাথায় হাত বুলাতে বুলাতে তিনি আবার বলেন, পোলাডা অনেক ভালো, তারে হারাইতে দিস না। তার মতো আর কাউরে পাবি না এই জীবনে। আমরা মানুষ রে মা, আমরা নিজেরাই নিজের সুখ দিতে পারি না, কিন্তু অন্য আরেকটা মানুষ যখন সুখের রাজ্য লইয়া আমগো দরজায় দাঁড়ায়, তখন তারে ফিরিয়ে দিতে হয় না। নিজের মাকে জড়িয়ে ধরে কাচারি ঘরের দিকে তাকিয়ে অশ্রু বিসর্জন দিতে থাকে রায়। কেননা সুখ নিয়ে আসা মানুষটা যে তার আর হওয়ার নয়। নিজের সুখের জন্য ওই মানুষটার জীবন শেষ করা যে নিতান্তই বোকামি। পেরিয়ে গেছে কয়েকটা দিন। আজকে কোর্টে যেতে হবে রায়কে। এজন্য বেশ সকাল বেলায় বাড়ি থেকে বের হয়ে যায় রায়। বাড়ির আঙিনায় পেরিয়ে রাস্তার দিকে এগিয়ে যায় রায় তার পরিবারের সাথে। দক্ষিণ দিক থেকে মৃদু বাতাস বইছে। উত্তরি হাওয়া অনেক আগেই বন্ধ হয়ে গেছে, তাই এখন আর প্রবল ঠান্ডার ভয়ে কেউ ঘরে বসে নেই। রাস্তায় অনেকেই রায়ের দিকে তাকিয়ে আছে, কিন্তু রায়ের সেই দিকে কোনো ভ্রুক্ষেপ নেই। সে নিজের মতো করে হেঁটে চলছে। রায় এখন জানে সমাজ কি, রায় এখন জানে সমাজের মানুষ কি। রায় এখন ভদ্র সমাজে লুকিয়ে থাকা অভদ্র মানুষদের চেনে, যাদের কাছে মানুষের কষ্টের দাম নেই, যাদের কাছে দাম নেই চোখের কোণে আটকে থাকা নোনা জলের, যাদের কাছে সম্মানের চেয়েও উপহাসের মুখ্য বিষয়। রায় সেই সমাজের গুরুজনদের চেনে, রায় সে ভদ্র সমাজকে চেনে। নিজের বাবার হাত ধরে নির্দ্বিধায় এগিয়ে চলে রায় সামনের দিকে। সে পরোয়ানা করে না সমাজকে, যে পরোয়ানা করে না সমাজে কুৎসিত মানুষদের। পায়ে হেঁটে গ্রামের বাজারের কাছে আসতে কয়েকজন লোক কাদের সর্দারের দিকে এগিয়ে এলো। রায়কে দেখেই একজন লোক বলল, কাদের ভাই, মাইয়া লইয়া কই যাও এত সকালে? কাদের সর্দার লোকটার দিকে তাকিয়ে বল, আজকে কোর্টে যাওয়া লাগবো আব্দুল ভাই, কেস কোর্ট উঠছে। লোকটা দাঁত দিয়ে পান চিবাইয়া বলল, যা হইয়া গেছে তা আর বদলাইতে পারবা না কাদের ভাই। কি দরকার এত পুলিশি ঝামেলা যাওয়ার? মাইয়া ইজ্জত তো আর ফেরত পাইবা না। এ দাম কারো কাদের ভাই, কেস তুললে ফেলাও, আর পারলে মাইয়া বিয়া দিয়ে দাও। যারা তোমার মাইয়ার সর্বনাশ করছে ওগো তো পরিবার আছে, আর পুরুষ মানুষ ওই রকম একটু করেই পারে। এসব কিছু ভুইল্লা একটা সমাধান কইরা ফেলাও। রায়ের বাপ লোকটার কথায় পৃষ্ঠে উত্তর খুঁজে পেল না, শুধু মেয়ের হাত শক্ত করে ধরে চেপে ধরল নিজের সাথে। একই মাঝে অটো চলে এলো। অটো আসতেই রায়কে নিয়ে ওর বাবা দ্রুত অটোতে উঠে গেল। তার পিছনে রায়ের মা আর দাদু উঠে। অটোর ভেতর মাথা নিচু করে রায় বসে রইল নির্বাকভাবে। অটো চালক অটো চালু করার পর রায় একবার বাইরের দিকে তাকালো আনমনে, আর মুহূর্তে যেন তার দুনিয়া আরও লণ্ডভণ্ড হয়ে গেল। নিষিদ্ধ পুরুষের চোখের সামনে নিজেকে আর মেলে ধরতে চায় না রায়, তবু ওই অগোছালো নিষিদ্ধ পুরুষ বিনা অনুমতিতেই তার সামনে চলে আসে অকারণে। রায়ের কাছে নিজের জীবনটাকে নাটকের চেয়েও নাটকীয় মনে হয় ক্ষণিকের মুহূর্তের মাঝে। তো কথা নিঃশব্দে বলে যায় রায়, ভালোবাসা মানুষটা আমার না হোক, ভালোবাসা মানুষটা আমার ভবিষ্যৎ না হোক, ভালোবাসা মানুষটা গভীর থেকে গভীরতর স্পর্শ আমার না হোক, কিন্তু তাকে নিয়ে সাজানো হাজারো অপ্রকাশিত স্বপ্ন আমার থাকুক, প্রথম প্রেমের উদ্দেশ্যহীন অনুভূতিগুলো একান্তই আমার থাকুক, ফিরে না পাওয়া সেই অতীতগুলো আমার চোখে ভেসে আসুক প্রত্যেক দিবারাত্রি। তবে তো আমি তাকে বড্ড ভালোবাসি। আমার না হওয়া আপনি অন্য কারো তুমি হয়ে থাকুক দৃষ্টির আড়ালে, নতুন কোনো ভাবে
নয়তো নতুন কোনো সাজে। অন্যদিকে আকবর চেয়ে থাকে চলন্ত অটোর দিকে। মাটির তৈরি রাস্তার ওপর দূরত্ব বেগে চলতে চলতে অটোটার দৃষ্টি অগোচর হয়ে যায় আকবরের। অপর প্রান্তের মানুষটা যে অচিরে তার থেকে অনেক দূরে চলে গেছে তাই ভাবতে আকবরের হৃদয় ধপ করে ওঠে। কেন যেন ভালোবাসার মানুষটার বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে আকবরের মতো ইচ্ছে করে, যদি সেই নিঃশ্বাস ত্যাগ করার আগে আমাকে পাওয়া একটা সুযোগ, আমি সেই সময় তোমাকে পাওয়ার শেষ সুযোগটা হারাতে চাই না। যদি জীবনের শেষ সময় একবার তোমার কাছে পাই তবে ওই দিনও নিজের সাথে তোমায় জড়িয়ে ধরে ভালোবাসি বলতে আমি দ্বিধা করব না। আমি আমার জীবনের শেষ অধ্যায় তোমাকে দিয়ে পরিপূর্ণ করব। আমি তোমার কোলে আমার শেষ নিঃশ্বাস ত্যাগ করব। তোমার জলে ভরা টলমল চোখের দিকে তাকিয়ে আমি পরকালের যাত্রা শুরু করব। তবুও আমার ভালোবাসা থেকে তোমায় মুক্তি দিতে যাব না। আমি ভালোবেসে যাব অনন্তকালের জন্য। ফাগুনকে বিদায় জানিয়ে উত্তপ্ত চৈত্রের আগমন ঘটেছে অনেক দিন আগে। পেরিয়ে গেছে অনেকগুলো দিন। আকবরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে 2 দিন আগে। তার পায়ে ঘা ভালো হয়েছে অনেক আগে, তবে মাঝে মাঝে আঘাত করা জায়গাগুলো প্রচণ্ড ব্যথা করে আকবরের। চাচার সাথে এখনও তার সম্পর্ক আগের মতোই চলছে, তবে দিনকে দিন চাচির ব্যবহার নিকৃষ্ট হচ্ছে। অসভ্য ভাষায় কথা বলার ধরন দিনকে দিন আকবরের সহ্য ক্ষমতাকে অতিক্রম করছে। বাড়িতে যেন একদ্বন্দ্ব টিকে থাকা মুশকিল। তাই তো সকাল হতেই ঘাটে এসে বইটি হাতে বসে আছে আকবর। কেননা অসভ্য ভাষায় শোনা থেকে ঘাটের কাছে এসে প্রিয় মানুষটার আসার অপেক্ষা করা শ্রেয় আকবরের কাছে। কেননা আজ প্রায় 1.5 মাস পর প্রিয় মানুষটাকে দেখা পাবে সে। আড়ালে থাকা অপরিচিতাকে আজ দেখবে সে। এটাই বা কম কিসের? মেয়েটা আজকাল নিজের সাথে শক্ত করে জড়িয়ে ধরতে ইচ্ছে করছে আকবরের। তারপর কানের কাছে মুখ দিয়ে বলতে ইচ্ছে করে, কেন এত অবহেলা, কেন এত লুকিয়ে থাকা আমার আমি থেকে? এই অবহেলার জন্য কঠিন থেকে কঠিনতম শাস্তি তোমায় পেতে হবে অপরিচিতা। আমার হৃদয় সুপ্ত আহ্বান না শোনার জন্য তোমায় শাস্তি পেতে হবে অপরিচিতা। বারবার কাছে এসে দূরে যাওয়ার জন্য তোমায় শাস্তি পেতে হবে অন্তরকালের জন্য। কিন্তু কথাগুলো বলা যায় না আকবরের। তার মনে কোণে চাপা পড়ে যায় সুপ্ত ইচ্ছেগুলো। আনমনে নিজের অপরিচিতার কথা ভাবতে ভাবতে দূর থেকে নিজের কাঙ্ক্ষিত মানুষটাকে দেখতে পায় আকবর। অনেক দূর থেকে নিজের অপরিচিতাকে চিনে নিতে অসুবিধা হয় না আকবর তাকিয়ে থাকা তার একান্তের মানুষটার দিকে পলকহীন নয়নে। অবশেষে সে এলো আকবরের চোখের সামনে। হঠাৎ আকবরের মনে পড়ে যায় তার উচ্চ মাধ্যমিক পরীক্ষার ঠিক 2 দিন আগের ঘটনা। রাত তখন গভীর ছিল, কোলাহল শূন্য। সেই রাতে আকবর মৃদু ল্যাম্পে আলো বই পড়তে ব্যস্ত। ঠিক তখনই আকবরের অর্ধ ভাঙা দরজায় খুব আস্তে 2টা শব্দ দেয়। কাঠের দরজা কেউ ঠোকা দিলে যেমন শব্দ হয় ঠিক তেমন। আকবর প্রথমে মনে ভুল ভেবে পাত্তা দিল না, কিন্তু কিছু সময় বাদে আবারও দরজার শব্দ হলো না। এবার আর আকবরের মনে ভুল ভেবে ব্যাপারটা উপেক্ষা করল না। কাঠের তৈরি ছোট্ট চৌকি থেকে নেমে দরজার দিকে এগিয়ে গেল সে। তারপর দরজা না খুলেই বলল, কে? ওপাশ থেকে উত্তর এলো না। আকবর এবার মনের কৌতূহলে দমাতে না পেরে দরজার একদম কাছে গেল। তারপর কিছুটা সাহস সঞ্চয় করে দরজা লোহা হুট খুলে দিল। দরজা খুলতে আকবর দেখতে পেল রাতে অন্ধকারে কৃষ্ণরঙা বোরকার অন্তরালে এক রমণী দাঁড়িয়ে আছে সামনে। দমদমার নাম মুহূর্তে আকবরের কোনো কথা বলার সুযোগ দিল না। বিদ্যুতের গতিতে সে ঘরে প্রবেশ করলো। আকবরকে নিয়ে ঘরের মধ্যে প্রবেশ করা ব্যক্তির ভিতরে এসে আগে দরজা আটকে দিল। কয়েক সেকেন্ড ব্যবধানে ঘটে যাওয়া ঘটনা। আকবর বোকার মতো দাঁড়িয়ে রইল ঘরের ভেতর। আকবরের হাত পা কাঁপছে ভয়, কেননা তার সামনে একটা নারী মূর্তি দাঁড়িয়ে আছে। তার পুরো শরীর কালো বোকরা আবৃত, তাই তাকে চেনা যাচ্ছে না। আর এই অবস্থায় যদি কেউ তাকে দেখে ফেলে তাহলে সব শেষ। আকবর কিছু বলবে তার আগে সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটির মুখে নিকার খুলে ফেলল। নিকারবিহীন মুখটা দেখেই আকবরের বুকের ভেতর ধপ করে উঠল। আর কারণে বুকের বাম পাশে হাত চলে গেল আকবরের। মুখ থেকে অস্পষ্টভাবে একটা শব্দ উচ্চারণ হলো, অপরিচিতা। দ্বিতীয় কোনো শব্দ উচ্চারণ করার সময় পেল না আকবর। এর আগে প্রবল বেগে তার বুকের উপর ঝাঁপিয়ে পড়ল রাই নামের মেয়েটা। কিছু সময় যেন স্তব্ধ হয়ে গেল আকবর। সব কিছু কেমন যেন স্বপ্নের মতো লাগছে তার কাছে। আকবর যখন হুঁশ ফিরল তখন সে রাইকে ছাড়তে চাইল, কিন্তু হলো বিপরীত। রাই নামক অবুঝ বালিকা আকবরকে আরও শক্ত করে জড়িয়ে ধরল। আকবর দিশাহারিয়ে
ভয় মিশ্রিত কণ্ঠে বলল, কি হয়েছে অপরিচিতা? এটা ঠিক নয়। রায় ছাড়ল না আকবরকে। আকবরের বুকে মাথা ঠেকিয়ে রায় বলল, কিছুটা সময় এভাবে থাকুন আকবর, ঠিক ভুল হিসেব না হয় পরে করবেন। এই একান্ত সময়টুকু আমার বেঁচে থাকার শেষ অবলম্বন, হয় না হয় থাকুন। কলঙ্কের ভরা এই শরীরে না হয় আপনি নামক কলঙ্ক কিছু সময়ের জন্য থাকুক। রায়ের কথা বিপরীতে আকবর আর কথা খুঁজে পায় না। পাথরের মতো একটি স্থানে দাঁড়িয়ে থাকে। কিছু সময় পর নিজের বুকে ভেজা অনুভব করে আকবর। আকবর বুঝতে অসুবিধা হলো না অপরিচিতা কাঁদছে। আকবর রায়ের চোখের পানি মুছে দেওয়ার জন্য হাত অগ্রসর করে, কিন্তু সেই হাত রায়ের চোখে পানি স্পর্শ করতে পারে না। তার আগে রায় সেই হাত ধরে ফেলল। আকবরের রোদ পোড়া তামাটে হাতটা নিজের মাথার উপর রাখছে রায়। তারপর হেঁচে তুলে বলে উঠে, আমার মাথা একটু হাত বুলিয়ে দাও মাঝি। আমার মাথা তোমার ভালোবাসা ভরা স্পর্শ একটু ছড়িয়ে দাও। তোমার ভালোবাসা ভরা এই হাতে সামান্য সময় এই স্পর্শ আমার যে বড্ড দরকার। রায়ের মাথা হাত বুলিয়ে দিতে দিতে আকবর বলল, এখানে আপনার কেন আইছেন অপরিচিতা? কেউ যদি আপনাকে দেইখা ফেলে কি হইব আপনার? জানেন কি আর হবে মাঝি? লোকে আমার বেশ্যা বলবে। লোকে বলে শরীরের ক্ষুধা মেটাতে তোমার দুয়ারে এসেছি। যখন সব বুঝেছেন তাহলে এত রাইতে আইছেন কেন? আমি চাই না আপনারে কেউ বাজে কথা কো।